নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ। আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে যে সরল সুদ কষা। নামটা শোনা মাত্রই আমরা সাধারণত ব্যাংক জিনিসটাতেই মাথায় চলে আসে আমাদের। তো নামটা শুনে ঘাবড়ে যাওয়ার মতো কিছু হয় না। এই সুদ কষা অঙ্ক যদি তোমরা করতে পারো তাহলে ভবিষ্যতে কোনো দরকারে ব্যাংকে টাকা জমা রাখলে বা ব্যাংক থেকে কোনো লোন নিলে ঠিক কত টাকা সুদ দিচ্ছে, আমার টাকাটা ঠিক কত পরিমাণে বাড়ছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। তাই ভবিষ্যতে যাতে আমাদের কোনোভাবে ঠকতে না হয় তার জন্য কিন্তু আমাদের সরল সুদ কষা অঙ্কগুলো অবশ্যই করতে হবে। আর ছোট্ট একটা সূত্র মনে রাখলেই অঙ্কগুলো কিন্তু জলের মতো সোজা হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। এই সুদ কষার অঙ্ক সাধারণত দুই রকমের হয়। একটা হচ্ছে যে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আমরা চক্রবৃদ্ধি সুদটা পরবর্তী ক্লাসগুলো আলোচনা করব। আজকে আমরা প্রথম শিখব সরল সুদ, বা যাকে ইংলিশে বলা হচ্ছে যে সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, সুদ সুদ বলতে আমরা কি বুঝি? এখানে দেখো, আমরা এই সুদ সম্পর্কে কিছু কথা লিখেছি। কি বলা হয়েছে? যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, যেমন হচ্ছে ব্যাংক থেকে কিছু টাকা ধার নেয়, তখন সেই ধার করা টাকার সাথে ফেরতের সময় কিছু অতিরিক্ত টাকা দেয়, সেই অতিরিক্ত টাকাকেই বলা হচ্ছে সুদ আমাদের। তাহলে অনেক সময় আমাদের হয়, দেখবে যে আমরা ব্যাংক থেকে টাকা ধার নিলাম এবং টাকাটা যখন আমরা ফেরত দিই তখন কিন্তু ব্যাংকে ওর সাথে কিছু অতিরিক্ত টাকা দিতে হয়। ঠিক একই রকমভাবে অনেক সময়তে ব্যাংকে আমরা টাকা জমা রাখি, এটা উল্টোটাও হতে পারে। তখন টাকা যখন জমা রাখি, আমরা হয়তো 2 বছর পর টাকাটা যখন তুলতে যাই তখন ওর সাথে কিছু অতিরিক্ত টাকা আমাদের ফেরত দেয়, সেটা হচ্ছে তার ইন্টারেস্ট বা সুদ। ধরো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটার। ধরো এ বি এর কাছ থেকে 50 টাকা ধার নেয়। এ বি এর কাছ থেকে 50 টাকা ধার নেয় এবং পরে 55 টাকা ফেরত দেয়। তাহলে এ ক টাকা সুদ দিচ্ছে বলো তো? 5 টাকা। ক টাকা অতিরিক্ত দিয়েছে? 5 টাকা। এই 5 টাকাটা 5 টাকা, এই 5 টাকাটা কী করে আসছে? 55 বিয়োগ 50, তবে তো এই 5 টাকাটা আসছে। এ 5 টাকা অতিরিক্ত, অর্থাৎ সুদ হিসাবে প্রদান করেছে। তার মানে কি, এ বি এর কাছ থেকে 50 টাকা ধার নিয়েছিল, এবার যখন ফেরত দিয়েছে তখন 55 টাকা ফেরত দিয়েছে। এই 55 টাকা ফেরত দিয়ে তার মানে কি, এই 5 টাকাটাই হচ্ছে যে অতিরিক্ত। 5 টাকাটা কি হচ্ছে? 50 টাকা দিয়েছিল, 55 টাকা দিচ্ছে হয়েছে, সেই 5 টাকাটাই হচ্ছে যে এর অতিরিক্ত টাকা, অর্থাৎ সুদ। তাহলে সুদটা নিশ্চয়ই বোঝা গেছে। এবার এই সুদ, সরল সুদ বা সুদের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কিছু শব্দের সাথে পরিচিত হতে হবে। এই শব্দগুলো প্রথমে আমরা একটু দেখে নিই। প্রথমেই আমরা যে শব্দের সাথে পরিচিত হব সেটাকে বলা হচ্ছে যে মূলধন। মূলধন হচ্ছে কি? এটি একটি ধার নেওয়া বা জমা রাখা আসল অর্থ। মানে আমরা যে টাকাটা ব্যাংক থেকে ধার নিচ্ছি বা যে টাকাটা জমা রাখছি সেইটাই হচ্ছে মূলধন বা আসল যে অর্থটা আমরা রাখছি, এটাকে ইংলিশে বলা হচ্ছে প্রিন্সিপাল, আর তাকে সংক্ষেপে পি বলে চিহ্নিত করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে মোট টাকা বা অ্যামাউন্ট, যাকে বলা হচ্ছে যে সিম্পল হবে এ তারা চিহ্নিত করছি। আচ্ছা, মোট টাকা বলতে কি বোঝায়? মূলধন ও সুদের যোগফল। মানে আমরা যে টাকাটা ধার নিলাম এবং তার সাথে যে সুদটা ফেরত দিলাম, সেই দুটো টাকার যোগফলটাই হচ্ছে যে আমাদের মোট টাকা। 3 নম্বরে রয়েছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। সুদের যে হারটা, আমরা কত সুদের হার মানে তোমরা জানো শতকরা, যাকে স্মল আর দ্বারা চিহ্নিত করেছি। এটি এমন একটি হার যা শতাংশ হারে মূলধনের উপর সুদ নির্ধারণ করে। যে কত পার্সেন্ট সুদ দিচ্ছে? 5% সুদ দিচ্ছে, মানে 100 টাকায় 5 টাকা সুদ। 10% সুদ মানে 100 টাকায় 10% সুদ। এটি সবসময় শতাংশ আকারে প্রকাশ করা যায়। 3 নম্বরে হচ্ছে যে সরল সুদ। সরল সুদটা কি? যদি সুদ কেবল মূলধনের ওপর নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত হয় তবেই একে সরল সুদ বলা হচ্ছে। ইংলিশ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আমি সংক্ষেপে আই দ্বারা চিহ্নিত করেছি।
আচ্ছা, মানে কি মূলধনের ওপর নির্ধারিত হয় নির্ধারিত সময়ের জন্য। শুধুমাত্র যে মূলধনটা জমা রাখলাম সেই মূলধনটার ওপরে যদি হয় তবেই সেটা হবে সরল সুদ। এটা তোমাদের বললাম। আর এক ধরনের সুদ আছে চক্রবৃদ্ধি সুদ, যেটা আমি পরবর্তী ক্লাসে করাবো। সরল সুদটা হলো। এবার আসছি আমরা হচ্ছে সময়। সময়টা কি, যে সময়ের জন্য টাকা ধার বা জমা রাখা হচ্ছে। আমি একটা টাকা ধার নিচ্ছি বা জমা রাখছি, সেটা যে সময়ের জন্য, হয়তো 5 বছরের জন্য বা 10 বছরের জন্য, সেইটাই হচ্ছে যে সময়, যাকে সংক্ষেপে স্মল টি দ্বারা আমি চিহ্নিত করেছি। এবার এই সুদ, টাইম, মূলধন, সুদের হার, এটার উপর ভিত্তি করে একটা সূত্র আছে। সেই সূত্রটা আমি তোমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রধান যে সূত্রটা কি হচ্ছে বলো তো? আমাদের সরল সুদ বের করার সূত্র। আমি এখানে আই বলে লিখে দিচ্ছি। আমি সংক্ষেপে কিন্তু লিখে দিচ্ছি, তোমাদেরকে আগে আমি কোনটা কি চিহ্ন বলে দিয়েছি। পি গুণ আর গুণ টি বাই হচ্ছে যে 100। আমি সংক্ষেপে এখানে লিখে দিচ্ছি পি আর টি বাই 100। এটা হচ্ছে আমাদের সরল সুদের প্রধান সূত্র। এই সূত্র যদি আমরা মনে রাখি, তাহলে এই সূত্র থেকে আমরা কিন্তু সমস্ত সরল সুদের অঙ্ক করতে, জাস্ট ছোট্ট একটা সূত্র। এবার হ্যাঁ, এই সূত্র থেকে আমরা বিভিন্ন সূত্র বার করতে পারি। যেমন তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এখান থেকে আমি তোমাদের মূলধন বের করে দেখাচ্ছি। হ্যাঁ, মূলধন মানে কি, আমাদের পি। আমরা পি এর মানটা বের করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বলো তো? 100 গুণ আই বাই হচ্ছে যে পিটা তাহলে আর কী পড়ে থাকছে আমাদের আর গুণ টি হয়ে গেছে। এবার এটা থেকে যদি আমরা সুদের হার বার করি, সুদের হারটা কি আমাদের আর, তার মানে আমাদের তখন হবে 100 গুণ আই বাই কত হবে পি গুণ টি হয়েছে। এবার আমরা সময় বার করব। সময় হচ্ছে কত আমাদের টি। সেক্ষেত্রে আমাদের হবে 100 গুণ আই বাই পি গুণ আর। তার মানে আমাদের প্রথম এই যে এইটা হচ্ছে আমাদের প্রথম সূত্র বা মেন সূত্র। জাস্ট এই সূত্র যদি আমরা মনে রাখি তাহলেই হবে। এই সূত্রটা মনে রাখো। এই সূত্র থেকে আমরা কিন্তু এই বাকি 3টে সূত্র আমরা কিন্তু বের করলাম, মূলধন, সুদের হার এবং কি। এই সূত্রটা মনে রাখলে কি হয়, বাকিটা 100তে আই গুণ করলে পি এর মান বার করতে, আবার নিচে আমাদের কি হবে, বাকি থাকছে কি আর টি। আবার সুদের হার বার করছি, আর এর মান বার করছি, তাই আমাদের 100 গুণ এই যে আই আর নিচেই থাকবে পি আর টি। আবার দেখো সময় টি বার করছি, 100 আর আই আর কী পড়ে থাকছে পি আর, তাই পি আর হয়েছে। তাহলে আশা করি তোমরা সূত্রটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার তোমাদের এই সূত্রটার উপর ভিত্তি করে আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি একটা উদাহরণ নিয়েছি। উদাহরণে বলা হয়েছে অমিত 2000 টাকা ধার নিল 3 বছরের জন্য, বার্ষিক সুদের হার 5%, সেখানে সরল সুদ কত। তার মানে তোমাদের এখানে নির্দিষ্ট করে বলিয়ে দিয়েছে যে সরল সুদের মানটা বার করতে হবে। যেখানে আমরা সরল সুদ আর সূত্র আমাদের কি আছে, সরল সুদ, যাকে সংক্ষেপে আমরা কি আই দ্বারা চিহ্নিত করছি। সূত্র হচ্ছে কি পি আর টি বাই 100। ঠিক আছে, এখানে পি অর্থাৎ প্রিন্সিপাল, আসল মূল্যটা কত 2000 টাকা, গুণ আর মানে কত বলো তো, সুদের হার কত পার্সেন্ট, 5%, তাই 5 গুণ টি কত বছর জন্য, সময় 3 বছর, তাই 3, আর নিচে হচ্ছে যে 100। এবার দেখো 2 কেটে যাচ্ছে আমাদের, 5 3 15, 15 2 30, আর একটা 0 থাকছে 300 টাকা। তার মানে আমাদের সরল সুদটা কত বেরোচ্ছে আমাদের 300 টাকা। আমি তোমাদেরকে এই উদাহরণটার উপর ভিত্তি করেই ওই 4টা সূত্রই তোমাদের দেখাচ্ছি। এবার দেখো এখানে বলেছি, দেখো আমাদের বার করতে, দেখো সরল সুদ নিয়েছি, সময় নিয়েছি, আর হচ্ছে যে সুদের হার নিয়েছি। আমাদের হয়তো এখানে বার করতে হবে যে আসল অর্থটা বা মূলধনটা, আসল অর্থ বা মূলধনটা এখানে আমাদের বের করতে দিয়েছে। দেখো
খুব সোজা। মূলধনের সূত্র আমি তোমাদেরকে করিয়েছিলাম। মূলধনের সূত্র কি? মূলধন ইংলিশে কি বলা হচ্ছে? পি সমান কত? 100 গুণ আই বাই কত? আর গুণ টি। 100 জায়গায় আমরা 100ই লিখছি। আই মানে কত বলো তো? সুদটা কত আমাদের? 300। আর সুদের হার 5, সময় টি কত? 3 বছর। হয়ে গেছে। এবার আমরা চলো কাটাকুটি করি। 5 2 10, 20, 3 100, 300। তাহলে 100 আর 20 গুণ করলে কত হচ্ছে? 2000 টাকা। তার মানে আমরা মূলধন পেয়ে গেছি 2000 টাকা। যেটা দেখো আমি আগের অঙ্কটায় করেছি, ওই একই সংখ্যা নিয়ে আমি তোমার দেখা সাথে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 2000 টাকা বেরিয়ে গেছে, হয়েছে। এবার চলো আমরা বার করবো সুদের হারটা বের করব। এবার দেখো কি বলা হয়েছে? মূলধন 2000 টাকা নিয়ে নিয়েছি, সরল সুদ 300 টাকা, সময় 3 বছর, আগেরটা মতনই, এবং সুদের হারটা বার করতে হবে। সুদের হার আমাদের বের করার সূত্র তোমাদের আমি দেখিয়ে দিলাম। সুদের হার, তার মানে আমরা কার মান বার করছি? আর এর মান বার করছি। 100 গুণ হচ্ছে আই বাই পি গুণ টি। হয়েছে। 100 গুণ আইয়ের মানটা কত? 300 টাকা। দেখো পি গুণ টি, পি হচ্ছে কত? 2000 গুণ টি মানে হচ্ছে সময়টা কত বলো? 3 বছর। হয়েছে। আমি এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিচ্ছি, এবং 2 5 10 করছি, এখানে 3 আর 3 কেটে দিচ্ছি। দেখো পড়ে থাকছে কত আমাদের? 5%। সুদের হার বলেছে, সুদের হার তো পার্সেন্টেজই হয়, তাই 5% পেয়ে গেছো। একই রকমই চলে আসছে অ্যান্সার। হয়েছে। এবার বাকি থাকছে আমাদের কি? সময়টা বের করে দেখাচ্ছি। চলো দেখো, ওই একই সংখ্যা নিয়েছি, মূলধন 2000 টাকা, সরল সুদ 300, আর সুদের হার 5%। তাহলে সময় আমাদের বের করতে হবে। সময় বার করছি, তার মানে আমরা কার মান বার করছি? টি এর মান বের করছি। সেখানে আমাদের সূত্র ছিল 100 গুণ আই সমান হচ্ছে যে পি গুণ কত? আর, সমান 100 মানটা কত? 100 গুণ আই হচ্ছে 300, পি এর মান কত? 2000 গুণ আর এর মান কত? 5। শূন্য শূন্য কেটে দিচ্ছি, এখানে একটা শূন্য কেটে দিচ্ছি, 5 2 10। দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? 3 বছর। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কেন বছর করছি, এটা তো কারণ হচ্ছে যে আমাদের যখন এটা দেওয়া থাকবে না 5%, আমাদের এইভাবে লেখা থাকবে যে বার্ষিক সুদে হার, বার্ষিক মানেই বছর, তার মানে আমাদের সময় কিন্তু সবসময় বছর বেরোবে। এবার পার্টিকুলার হবে সেখানে উল্লেখ থাকবে, আমাদের মাসও বেরোতে পারে, পারবে না তাই নয়, মাস হিসেবেও হতে পারে, সে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা হয়, সেটা তোমাদের আমি পরে শিখিয়ে দেবো। তাহলে এই সূত্রগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রথম সূত্রটা মনে রাখলে বাকি 3টে সূত্র তোমরা মনে রাখতে পারবে। এখানে তোমাদের তো মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি যখন অ্যামাউন্ট বার করলাম, মোট মূলধন কথাটা লিখেছি, ওটার তো কোনো সূত্র আমি তোমাদের দেখালাম না। হ্যাঁ, আমরা আগে যে সূত্রগুলো ব্যবহার করেছি সেই সূত্রগুলো হচ্ছে যে এই সরল সুদের মান অর্থাৎ আয়ের মানটা পি আর টি বাই 100 দিয়ে ভাগ, এটার উপর বেসিস করে আমরা এই সূত্রগুলো বার করেছি। কিন্তু আরও কিছু বেসিক ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমাদের অ্যাডভান্স লেভেলের একটুখানি অঙ্ক, সূত্রগুলো তোমরা কিন্তু খুব সহজ মনে রাখতো। দেখা হচ্ছে যে মোট মূলধন অর্থাৎ এর মানটা বার করবো কি? পি যুক্ত আই, অর্থাৎ মূলধনের সাথে আমাদের সরল সুদটা যোগ করলেই আমরা পেয়ে যাব। তারপরে হচ্ছে যে আরেকটা আছে মোট মূলধনের সূত্র, এর মানই, যেখানে আমাদের দেখো থাকবে হচ্ছে যে সুদটা থাকবে না কো, যে সুদের মানটা আমাদের বের করে নিতে হবে। সেখানে পিটা হবে গুণ কার সাথে? 1 যুক্ত আর টি বাই হচ্ছে যে 100। আর তারপরে হচ্ছে দেখো মূলধন, এখানে কিন্তু আমি বলিনি কিন্তু মোট মূলধনটা কিন্তু এ দিয়ে হয়, আর মূলধন অর্থাৎ আসল যেটা প্রিন্সিপাল পি, আর এটা হচ্ছে অ্যামাউন্ট এ। 100 গুণ এ, আর যেটা ভাগ হবে কত? 100 যোগ আর টি, এটা দিয়ে হচ্ছে যে আমাদের ভাগ হবে। তাহলে এই 3টে হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। আমি পরের দিনের ক্লাসে এই 3টে সূত্র, বিশেষ করে আগে যে সূত্র, সেখানে সব সূত্রগুলোর ওপর ভিত্তি করে একটু শক্ত বা সহজ থেকে কঠিন বিভিন্ন ধরনের উদাহরণ নিয়ে আলোচনা করব। তবেই তোমরা বুঝতে পারবে যে সূত্রগুলো কিভাবে অঙ্কে প্রয়োগ করতে হয়। তাহলে আজকের ক্লাসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাও, নিজেদের মধ্যে প্রশ্ন তৈরি করো এবং সেই প্রশ্নগুলো আমাকে তোমরা জানাও, আগ্রহ আনো, যাতে বুঝতে কোনো সমস্যা না হয় তোমাদের।
তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে উদাহরণ নিয়ে আলোচনা করব। যদি আজকের ক্লাস আমার ভালো লাগে তাহলে ক্লাসটিকে একটি লাইক করবে, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।